যুদ্ধ বাকি অনেকখানি, চলবো মোরা সাথে, জেতার স্বপ্নে বিভোর হয়ে হাতটা রাখো হাতে। আমরা আজকে ক্লাস 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ শুরু করব। ক্লাস 12-এর অবকল সমীকরণ থেকে তোমাদের 4 নম্বর একটি কনফার্ম মার্কস থাকে এবং তাছাড়া তোমাদের দু একটা শর্ট কোশ্চেন থাকতে পারে। তো এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা প্রথম শুরু করছি এই সিরিজ। এই টোটাল সিরিজে আমরা অবকল সমীকরণ, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, একমাত্রিক অবকল সমীকরণ, যা যা আছে অবকল সমীকরণের টোটাল পার্টটা কমপ্লিট করব। সুতরাং আজকে আমরা ফার্স্ট ক্লাসে অবকল সমীকরণটা পড়ব, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা পড়ব। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে যে অবকল সমীকরণ বলতে কি বুঝি। এই অবকল কথাটার সাথে তোমরা কিন্তু পূর্ব পরিচিত। ওয়াই? বিকজ অবকল বা অবকলন বা অন্তর্কলজ এই কথাটা কিন্তু তোমরা বারবার শুনেছো, যেটা ডিফারেন্সিয়েট বা ডিফারেন্সিয়েশন যে কথাটা আমরা বলেছি বারবার, যেটা হচ্ছে অবকলন করা, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ডেরিভেটিভ করা, সেটা আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। আমরা ডেরিভেটিভ অর্থাৎ অবকলন এবং ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন এই দুটো পার্ট কমপ্লিট করেছি। সুতরাং আমাদের অবকল সমীকরণে বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবকল সমীকরণ বলতে আমরা কি বুঝি বা অবকল সমীকরণ কাকে বলে। প্রথমে আমি সমীকরণ মানে কি একদম সহজ, একদম গদ্য ভাষায় যদি বলতে চাই যে সমীকরণ বলতে কি বোঝায়, ইকুয়াল টু সাইন দিয়ে বা সমান সমান চিহ্ন দিয়ে কোনো কিছুকে লেখা, যার এপারে কিছু থাকবে ওপারে কিছু থাকবে, সেটাকেই আমরা বলে থাকি সমীকরণ। তাহলে অবকল সমীকরণ মানে কি? অবকল যুক্ত সমীকরণ, অর্থাৎ এমন সমীকরণ যাতে অবকল বা অবকলন থাকবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স থাকবে। আমি যদি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2y লিখি, দিস ইজ এ অবকল সমীকরণ। dy by dx equal to 2y, আমি যদি এটা লিখি d square y by dx square plus 2 dy dx plus 5 equal to y, this is also a অবকল সমীকরণ। তাহলে এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু অবকল সমীকরণকে রিপ্রেজেন্ট করে। আমি যদি লিখি d square y by dx square তার হোল স্কয়ার equal to dy by dx তার হোল কিউব প্লাস 5, দিস ইজ অলসো এ অবকল সমীকরণ। তাহলে এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু একটা অবকল সমীকরণকে রিপ্রেজেন্ট করে। বোঝা গেল? তাহলে অবকলন যুক্ত সমীকরণকে আমরা কি বলবো? অবকল সমীকরণ। দিস ইজ দ্য ডেফিনেশন অফ অবকল সমীকরণ অর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা ফার্স্ট যেটা আসবো যে অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এখানে দুটো ভ্যারিয়েবল আমাদের দেখতে পাচ্ছি, একটা এক্স একটা ওয়াই। আমি এই ভ্যারিয়েবল দুটোকে নাম কি দেব? এই ভ্যারিয়েবল দুটোর মধ্যে একটা ভ্যারিয়েবলকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ স্বাধীন চল। তাহলে একটাকে কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চল। আর একটাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি বলবো? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা কি বলবো? অধীন চল। তাহলে একটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চল, আর একটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চল। তাহলে আমরা এখন কোনটাকে কি বলবো? কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো আর কোনটাকে ডিপেন্ডেন্ট বলবো, দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমার এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে, এই ইকুয়েশনগুলোর মধ্যে থেকে তুমি দেখতে পাচ্ছ ডিওয়াই বাই ডিএক্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিওয়াই বাই ডিএক্স? ডিওয়াই বাই ডিএক্স কথাটির মানে কি? ডিওয়াই বাই ডিএক্স কথাটির মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, তাহলে ওয়াইটা চেঞ্জ হচ্ছে পারপাস অফ এক্স, মানে এক্স এর বেসিসে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, মানে এক্স চেঞ্জ হলে তবে ওয়াই চেঞ্জ হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কে? এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স। আর এই যে এক্স চেঞ্জ হলে তবে ওয়াই চেঞ্জ হবে, সেখানে ডিপেন্ডেন্ট কে? সেখানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ওয়াই, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে এখানে একটা স্বাধীন চল একটা অধীন চল। স্বাধীন চলটা কোথায় থাকছে? নিচে যেটা থাকছে সেটা স্বাধীন চল, আর উপরে যেটা থাকছে সেটা অধীন চল। আমার এমনটা হতে পারতো যে ডিওয়াই উপরে ডিএক্স নিচে ডিওয়াই, তাহলে সেক্ষেত্রে ওয়াইটা স্বাধীন হয়ে যেত, এক্সটা
অধীন হয়ে যেত। শুধু মনে রাখবে যে নিচে যেটা থাকবে সেটা স্বাধীন চল এবং উপরে যেটা থাকবে, যে চলরাশিটা থাকবে, সেটা কিন্তু অধীন চল। অর্থাৎ তোমার সাপেক্ষে তুমি এই কাজটা করলে আমি করব, তাহলে ওই যে কাজটা ধরো আমার বন্ধু স্কুলে গেলে আমি যাব, তাহলে তোমার বন্ধু এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্বাধীন চল, আর তুমি এক্ষেত্রে ডিপেন্ডেন্ট, কেননা তুমি ডিপেন্ড করে আছো বন্ধু গেলে তবে তুমি যাবে। অর্থাৎ এখানে বন্ধুটা এক্স আর তুমি হচ্ছে ওয়াই। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আমরা স্বাধীন চল আর অধীন চল পড়ে ফেললাম। এইবার আমরা যেটাতে আসবো যে আমরা স্বাধীন চল আর অধীন চল অর্থাৎ চলরাশিগুলোকে কোনটাকে স্বাধীন বলবো কোনটাকে অধীন বলবো সেটা জেনে নিলাম। এইবার অবকল সমীকরণ কাকে বলে আমরা পড়েছি। অবকল সমীকরণ আর টু টাইপস। অবকল সমীকরণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হোয়াট ইজ দিস? দিস আর একটা হচ্ছে সাধারণ অবকল সমীকরণ। প্রথমটা কি? সাধারণ অবকল সমীকরণ। তাহলে অবকল সমীকরণ দু রকম, তার মধ্যে প্রথমটা হচ্ছে সাধারণ অবকল সমীকরণ, ইংরেজিতে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি বলা হয়? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অবকল সমীকরণ, যদি একটি অবকল সমীকরণে একটি মাত্র স্বাধীন চল থাকে, যদি একটি অবকল সমীকরণে একটি মাত্র স্বাধীন চল থাকে, তাকে আমরা বলবো সাধারণ অবকল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? একটি অবকল সমীকরণে যদি একটি মাত্র স্বাধীন চল থাকে, দেখো এই যে অবকল সমীকরণগুলো লেখা আছে, সেই প্রত্যেকটা সমীকরণে স্বাধীন চলকে এক্স, স্বাধীন চলকে এক্স, স্বাধীন চলকে এক্স, মানে এক্স ব্যতীত অন্য কোনো স্বাধীন চল নেই। অর্থাৎ দিস অল আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরা সবাই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অবকল সমীকরণ। তাহলে সাধারণ অবকল সমীকরণ উদাহরণ দিতে বললে এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা দিয়ে দেবে। প্রত্যেকটাই সাধারণ অবকল সমীকরণ। কেন? কারণ এদের প্রত্যেকেরই কিন্তু স্বাধীন চলটা একটাই, অর্থাৎ এক্স। স্বাধীন চলটা শুধুমাত্র এক্স, অর্থাৎ একটা, যার জন্য এরা কিন্তু সাধারণ অবকল সমীকরণ। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আমি আসবো দ্বিতীয় নম্বর যে ভাগ, সেই ভাগটা হচ্ছে পার্শিয়াল অবকল সমীকরণ বা আংশিক অবকল সমীকরণ। আংশিক অবকল সমীকরণ যাকে আমরা বলে থাকি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোয়াট ইজ দিস? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? অর্ডিনারিটা তো আমরা বুঝলাম যে এইগুলো সবই অর্ডিনারি, তার কারণ হচ্ছে স্বাধীন চলক একটা। কিন্তু পার্শিয়ালটা কি? পার্শিয়াল হচ্ছে স্বাধীন চলক একের অধিক। স্বাধীন চলক যদি একের অধিক থাকে তবে তাকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি বলবো? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে স্বাধীন চলক একের অধিক মানে কি? ধরো আমি লিখলাম dy/dx, একটা স্বাধীন চলক x, অধীন চলক ছেড়ে দিচ্ছি, অধীন চলক এখানে কোনো ভূমিকাই নেই। তাহলে dy/dx, এখানে একটা স্বাধীন চলক x, আবার আমি যদি লিখি dy/dz, তাহলে এই ইকুয়াল টু ধরো 5। তাহলে এই যে ইকুয়েশনটা লিখেছি dy/dx প্লাস dy/dz ইকুয়াল টু 5, এই ইকুয়েশনে তুমি দেখতে পাচ্ছ যে এখানে x একটা স্বাধীন চল, আবার এখানে স্বাধীন চলটা হচ্ছে z, এখানে x এখানে z, তাহলে দুটো স্বাধীন চল পেয়ে যাচ্ছি, মানে একের অধিক স্বাধীন চল পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এটাকে কি বলবো? এটাকে বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকবে? একটাই স্বাধীন চল থাকবে, কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকবে? একের অধিক স্বাধীন চল থাকবে। ক্লিয়ার? এবার এটাকে তোমরা রিয়েলিটির সাথে যদি মেলাতে চাও, বাস্তবের সাথে মিলিয়ে মনে রাখতে চাও, তাহলে তুমি বলবে যে তোমার সাধারণ অবকল সমীকরণ বলতে তুমি একটা মানুষ, তোমার একটাই বেস্ট ফ্রেন্ড আছে, তোমার একটাই বেস্ট ফ্রেন্ড, তবে তোমাকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট তোমার যদি একের অধিক বেস্ট ফ্রেন্ড থাকে তখন সেটাকে তোমার বলা হবে যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ তুমি একের অধিক বন্ধুর সাথে আছো, কিন্তু একটা বন্ধুর সাথে থাকলে তখন সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই একটা বন্ধু কতবার থাকবে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে দেখো এক্স স্বাধীন চল একবারই আছে এই সমীকরণে, কিন্তু এখানে কবার আছে? দুবার। দিস ইজ নট ইম্পর্টেন্ট। তোমার একবারও থাকতে পারে, দুবারও থাকতে পারে, মানে বন্ধুটা শুধুমাত্র তোমার ঘরে মিট করতে পারে, অথবা বন্ধুটা তোমার সাথে ঘরে এবং বাজারে মিট করতে পারে। কোথায় কোথায় মিট করছে ব্যাপারটা নয়, বন্ধু কজন সেটা ব্যাপার। যে বন্ধু যদি একজনই হয়, সে যে কোনোভাবেই থাকতে পারে, এক্স সে যে কোনোভাবেই থাকতে পারে, যতবার খুশি থাকতে পারে, তখন সেটা হয়ে যাবে সাধারণ অবকল
অবকল সমীকরণ। কিন্তু যদি বন্ধুর সংখ্যা বেড়ে যায়, এখানে এক্স এখানে জেড, বন্ধুর সংখ্যা একের অধিক হয়ে যায়, তখন তাকে আমি আর কি বলবো, সাধারণ অবকল সমীকরণ বলবো না, তখন তাকে বলবো পার্শিয়াল অর্থাৎ আংশিক অবকল সমীকরণ। এইবার তোমাদের খুশির খবর যেটা, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে কিন্তু পার্শিয়াল বা আংশিক অবকল সমীকরণটা নাই। আংশিক অবকল সমীকরণ তোমাদের সিলেবাসে নেই, সুতরাং এইচএস সিলেবাসে তোমাদের আংশিক অবকল সমীকরণ পড়তে হচ্ছে না। তোমরা শুধুমাত্র যেটা পড়বে সেটা হচ্ছে সাধারণ অবকল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা যখন হায়ার স্টাডি করবে, ম্যাথ নিয়ে পড়বে, তখন কিন্তু তোমরা আংশিক অবকল সমীকরণটা পড়বে, যার জন্য আমি জানিয়ে রাখলাম ব্যাপারটা কি। ঠিক আছে, নেক্সট। এরপর আমরা চলে যাব দুটো জিনিস, সেটার মধ্যে একটা হচ্ছে ক্রম বা অর্ডার, আর একটা হচ্ছে মাত্রা বা ডিগ্রি। খুব ভালোভাবে এই দুটো জিনিসকে আমরা শিখবো, কেননা এই দুটো জিনিস আমাদের যে এমসিকিউটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে থাকে, বেসিক্যালি এই দুটো জায়গা থেকে আমাদের কিন্তু এমসিকিউটা থাকে। সো এই দুটো জায়গা আমাদেরকে শিখতে হবে। ফার্স্ট হচ্ছে ক্রম বা অর্ডার, ক্রম বা অর্ডার, আর সেকেন্ড হচ্ছে মাত্রা, মাত্রা বা ডিগ্রি। ফার্স্টটা কি? ফার্স্ট হচ্ছে ক্রম বা অর্ডার, এন্ড সেকেন্ড হচ্ছে মাত্রা বা ডিগ্রি। তাহলে ক্রম বা অর্ডার বলতে আমরা কি বুঝবো এবং মাত্রা বা ডিগ্রি বলতে আমরা কি বুঝবো? আমরা প্রথমে আসি, কোনো একটি অবকল সমীকরণের অন্তর্গত, কোনো একটি অবকল সমীকরণের অন্তর্গত, ডেফিনিশনটা খুব ভালোভাবে শুনবে, পারলে তোমরা পজ করে করে ডেফিনিশনটা লিখে নেবে খাতায়, ঠিক আছে, যাতে করে তোমাদের সুবিধা হবে। ডেফিনিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি না হয় লিখেই দিচ্ছি। কোনো একটি অবকল সমীকরণের অন্তর্গত অবকলনের সর্বোচ্চ ক্রমকে তার অর্ডার বা ক্রম বলা হয়। কি লিখলাম? কোনো একটি অবকল সমীকরণের অন্তর্গত অবকলনের সর্বোচ্চ ক্রমকে তার অর্ডার বা ক্রম বলা হয়। দেখো, এই তিনটে অবকল সমীকরণ আছে, আমি এটা দিয়েই বোঝাচ্ছি। তাহলে কোনো একটি অবকল সমীকরণ, আমি ধরো প্রথম অবকল সমীকরণটা নিচ্ছি, এই অবকল সমীকরণের যে অবকলনগুলো আছে তার সর্বোচ্চ ক্রম। তাহলে এখানে অবকলন তো একটাই আছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স এর ক্রম কত? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর ক্রম কত? 1। এর ক্রম কত? 1। তাহলে প্রথমটা এটা এর ক্রম হচ্ছে 1, এটা একদম ইজি ব্যাপার। আমি দ্বিতীয়টাতে আসি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কি লিখেছি? কোন একটি অবকল সমীকরণের অন্তর্গত অবকলনের সর্বোচ্চ ক্রম। তাহলে এটা একটা অবকল সমীকরণ, এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে এই একটা অবকল সমীকরণ আমি লিখেছি। এই অবকল সমীকরণের অন্তর্গত অবকলনের সর্বোচ্চ ক্রম। তাহলে এখানে কি কি অবকলন আছে? এই একটা অবকলন, এই একটা অবকলন। তাহলে এদের মধ্যে সর্বোচ্চ ক্রমের অবকলনটা কে? আচ্ছা, একবার ডেরিভেটিভ করেছি সেটা এটা, কিন্তু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তার মানে আমি কবার ডেরিভেটিভ করেছি? দুবার। তাহলে এখানে এই ক্রমটা সবচেয়ে বেশি, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এর ক্রম কত? এটা তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে এর ক্রম 2। তাহলে এই সমীকরণের ক্রম কত? এই সমীকরণের ক্রম হচ্ছে 2। এই সমীকরণের ক্রম কত? সমীকরণের ক্রম 2। কেননা এই সমীকরণের মধ্যে আমি কি বলেছি? অবকল সমীকরণ অন্তর্গত অবকলনের সর্বোচ্চ ক্রম। তাহলে এই সমীকরণের মধ্যে অবকলন সবচেয়ে বেশি বার কে? এটা। এবং কবার? 2 বার। তাহলে এই সমীকরণের ক্রম হচ্ছে 2। বোঝা গেল না? গেল না? যদি ডি কিউব ওয়াই বাই, যদি এখানে একটা ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব থাকতো, তাহলে কি হতো? তাহলে এই সমীকরণটার ক্রম কত হতো? তখন আর কিন্তু 2 হতো না, তখন কি হয়ে যেত? এই সমীকরণটার ক্রম 3 হয়ে যেত। বোঝা গেল? এইটা ছিল না, তাই এই সমীকরণের ক্রম 2। ইজ দ্যাট ক্লিয়ার? সর্বোচ্চ ক্রম। ওকে, নেক্সট, ফাইন। এরপর অর্ডার বা মাত্রা কাকে বলছি? সর্বোচ্চ কোনো একটি অবকল সমীকরণের অন্তর্গত লেখাটা একই রকম হবে, আমি শুধু মেন লেখাটা লিখছি। সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ঘাতকে মাত্রা বা ডিগ্রি বলে। এই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, এই ল্যাঙ্গুয়েজটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কেন সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ঘাত লিখছি? আস্তে আস্তে আমি পুরো ব্যাপারটাতে আসছি। ওকে, চলো। মাত্রা বা ডিগ্রি আমি কি বললাম? সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ঘাত। এখানে দেখো, এই ইকুয়েশনটায় এই যে ডিফারেনশিয়াল সমীকরণ, অবকল সমীকরণ, এই সমীকরণের সর্বোচ্চ ক্রম কত? 2, ক্রম 2। তাহলে এই যে সর্বোচ্চ ক্রম কার? এটার। তাহলে এর যে ঘাত, তার মানে এর যে পাওয়ার,
এর পাওয়ার কত? এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এর মাথায় কিচ্ছু নেই মানে কত আছে? 1। তাহলে এর মাত্রা কত হয়ে যাবে? এর মাত্রা হয়ে যাবে 1। এর মাত্রা কত? 1। মানে যে ক্রমটা সর্বোচ্চ তার মাত্রা নিতে হবে, তার ঘাত নিতে হবে, তার ঘাত যেটা সেটাই হচ্ছে এই সমীকরণের মাত্রা। ক্লিয়ার? এই সমীকরণে চলে এসো। প্রথমে বলো এই সমীকরণের ক্রম কত? এই সমীকরণের ক্রম কত তুমি দেখেই বুঝতে পারছো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটাই তো ক্রম হওয়া উচিত, মানে এটাই 2। তাহলে ক্রম কত? 2। দেখো এখানে তো একবার ডেরিভেটিভ, কিন্তু এখানে দুবার ডেরিভেটিভ, তার জন্য ক্রমটা কত? যার বেশিবার ডেরিভেটিভ সেটাই তো ক্রম, তাহলে ক্রম হচ্ছে 2। এবার মাত্রা কত? এইটা দিয়ে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে, এই সমীকরণটা দিয়ে। এই সমীকরণের মাত্রা কত? এই সমীকরণের মাত্রা হলো সর্বোচ্চ ক্রমের ঘাত বা সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ঘাত। তাহলে সর্বোচ্চ ক্রম কত? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে তার ঘাত নিতে হবে, তার ঘাত কত? 2। এখানে ছেলেমেয়েরা কি ভুল করে? মাত্রা এইটা লিখে দেয় 3। নো, সর্বোচ্চ ক্রমের ঘাত। তাহলে সর্বোচ্চ ক্রম কে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে তার ঘাত, তাহলে তার ঘাত কত? 2, নট 3। এখানে 3 লিখলে কিন্তু ডাহা ভুল, শূন্য, গোল্লা পাবে, তারপর গোল্লা পেয়ে রসগোল্লা খেতে খেতে বাড়ি চলে আসবে। তাহলে 3 লেখা যাবে না, কি লিখতে হবে? মাত্রাটা হচ্ছে 2। এইবার বিষয়টা হচ্ছে, তাহলে আমি এই পর্যন্ত ক্লিয়ার হলাম যে সর্বোচ্চ ক্রমের ঘাতকে, কিন্তু সর্বোচ্চ ঘাত বলতে কি বুঝিয়েছে? এ তো আমার সর্বোচ্চ ক্রমের ঘাত। আবার সর্বোচ্চ ঘাত মানেটা কি? সর্বোচ্চ ঘাত মানেটা হলো যদি এই সর্বোচ্চ ক্রমটাই দুটো থাকতো, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা একটা আছে, আরো একটা থাকতো, তাহলে সেক্ষেত্রে ধরো এর ঘাত হচ্ছে 3, তাহলে আমি কোনটা নিতাম? আই এম কনফিউজড। কোনটা নিতাম আমি এটা নিতাম না এটা নিতাম? হোয়াই? বিকজ এটাও কিন্তু সর্বোচ্চ ক্রম, এটাও কিন্তু সর্বোচ্চ ক্রম। তাহলে আমি কোন ঘাত নেব? যখন সর্বোচ্চ ক্রম অর্থাৎ ক্রম 1-এর অধিক থেকে যাবে তখন সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কোন ঘাতটা সর্বোচ্চ সেটা আমাকে তালাশি করতে হবে। কোন ঘাতটা সর্বোচ্চ? 3। তাহলে এর ঘাত হয়ে যাবে, এই সমীকরণের ঘাত তখন কিন্তু আর মাত্রা তখন কিন্তু আর 2 থাকবে না, তখন এই সমীকরণের মাত্রা হয়ে যাবে 3। কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই ব্যাপার, এই 3টে সমীকরণ দিয়ে কিন্তু তোমরা ক্রম এবং মাত্রাটা একদম চিত্রে দিতে পারছো। ক্রম এবং মাত্রা সম্পর্কে আইডিয়া, আর কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস আমি তোমাদের একটুখানি দেখাবো, যে যদি সমীকরণটা এমন হয় 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু ধরো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স, তাহলে আমি ডাইরেক্টলি এর ক্রম চোখ বন্ধ করে লিখে দিতে পারি 2, কেননা এটাই সর্বোচ্চ ক্রম, বিকজ এটাই তো সেকেন্ড অর্ডার, এটা তো ফার্স্ট অর্ডার। ওকে, ধরো স্কোয়ার দিয়ে দিলে, তাহলে এটা তো ফার্স্ট অর্ডার, একবার ডেরিভেটিভ হয়েছে, তাহলে এটা দুবার ডেরিভেটিভ হয়েছে, তাহলে ক্রমটা 2। কিন্তু আমি মাত্রাটা কি চোখ বন্ধ করে লিখতে পারি? না না না, মাত্রা তো চোখ বন্ধ করে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কেননা এখানে কিন্তু একটা কথা তোমরা খুব গুরুত্বপূর্ণ, তোমরা তথ্যপূর্ণ একটা কথা আমি বলছি, তোমরা কিন্তু মনে রাখবে, এটাকে নোট আকারে লিখে নিতে পারো। সেটা হলো যে এই যে সমীকরণ, অবকল সমীকরণ দেওয়া আছে, সেই অবকল সমীকরণটা রুট আকারে আছে কিনা তোমাকে একটু দেখে নিতে হবে। যদি রুট আকারে থাকে, অর্থাৎ যদি করণী আকারে থাকে, তাকে প্রথমে কিন্তু তোমাকে করণী মুক্ত করতে হবে, নো করণী যুক্ত, অনলি করণী মুক্ত। অর্থাৎ রুট আকারে যদি কোনো সমীকরণ থেকে যায় তার কিন্তু ক্রম বা মাত্রা নির্ণয় সম্ভব নয়। প্রথমে তার রুটটাকে থেকে মুক্ত করতে হবে, তারপর তার ক্রম বা মাত্রা নির্ণয় করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দেখো 3/2, এই 3টা আমার কোনো সমস্যা করছে না, রুট কিউব থাকতেই পারে, কিন্তু এই যে হাফ, এর মানেই তো রুট হয়ে গেল। কিউব থাকতেই পারে, কিন্তু এই যে হাফ, এর মানেই তো এই পুরো ব্যাপারটা রুট হয়ে গেল। তাহলে এই হাফটাকে, এই 2টাকে কি করতে হবে? টেনে হিঁচড়ে সমান সমানের ওপারে ছুঁড়ে ফেলে দিতে হবে। কিন্তু সমান সমানের ওপারে ছুঁড়ে ফেললে কি আর হবে? এ 2 তো চালু আদমি হতা হ্যাঁ রে বাবা। তাহলে এই 2 হাফ যদি ওপারে চলে যায়, এর তো যাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে হাফ ওপারে গেলে কি হয়ে যাবে? হাফ ওপারে গেলে হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার होल स्क्वायर। क्या होता है? डी स्क्वायर वाई बाई डी एक्स स्क्वायर, इसको होल स्क्वायर हो जाएगा। तो होल स्क्वायर हो जाएगा तो क्या होगा?
अब तो तुमको पता लगना चाहिए इसका मात्रा क्या आएगा, इसका डिग्री क्या आएगा, आपका समझ जाना चाहिए। देखिए यहाँ पे जो है ये कोई क्रॉम फ्रॉम नहीं है, लेकिन इधर पे देखने का कोई काम नहीं है। आप किधर देखोगे, आप इधर देखोगे, इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं किधर चला, अरे पिसल गया नो पिसल गेले किंतु होबे ना, पिछले पड़ले होबे ना, देखो ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ঠিক জায়গায় ঠিক দানটা মারতে হবে, তবেই না কামিয়াবি। ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার এর ক্রম 2 আর এর ঘাতটাই তো মাত্রা, তাহলে এর ঘাতটা কত হয়ে গেল 2, তাহলে মাত্রা 2। ওকে, এইটা যদি বুঝে যাও না, পৃথিবীর কোনো ক্রম, পৃথিবীর কোনো মাত্রা যাই দিক না কেন তোমার আটকাবে না। ওকে, তাহলে যে কোনো ক্রম যে কোনো মাত্রা দিক না কেন তোমার আটকাবে না। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ থেকে একটা এমসিকিউ কিন্তু কোথায়, পকেটে। চলো নেক্সট চলে আসছি আমি, তাহলে ক্রম বা মাত্রা হলো। এইবার আমরা যেটা করব এই চ্যাপ্টারে, বিশেষত ফার্স্ট চ্যাপ্টারে, একটা সাধারণ সমীকরণকে অবকল সমীকরণ বানানো, একটা সাধারণ সমীকরণকে অবকল সমীকরণ বানানো বা অবকল সমীকরণ আকারে রিপ্রেজেন্ট করা, অবকল সমীকরণ আকারে রিপ্রেজেন্ট করা। এবং পরের চ্যাপ্টার থেকে আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ, সেখানে কিন্তু আমরা উল্টে যাব, অর্থাৎ সেখানে আমরা কি শিখব, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি শিখব যে একটা সমীকরণকে, সাধারণ সমীকরণকে অবকল সমীকরণ বানানো, এবং নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা অবকল সমীকরণকে সাধারণ সমীকরণ বানানো। সেইটা হচ্ছে অবকল সমীকরণের সমাধান। সেটা কি, অবকল সমীকরণের সমাধান। বাট এখন আমরা কি করব, অবকল সমীকরণ গঠন করব। কি করব, অবকল সমীকরণ গঠন করব। তাহলে একটা সাধারণ সমীকরণ থেকে আমরা অবকল সমীকরণ গঠন করব। তাহলে এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট হচ্ছে অবকল সমীকরণ গঠন। তাহলে এই চ্যাপ্টার থেকে একটা 1 নাম্বার আপাতত আমাদের কোথায়, পকেটে। চলো एक्सरसाइज 10 शुरू करार आगे कुछ खाना पीना तो होना चाहिए, खाना पीना तो नहीं है ये, खाना तो नहीं है, पीना चाहिए। चलिए जी आगे बढ़ते हैं। অবকল সমীকরণ গঠন করা এক্সারসাইজ 10 এর আমরা কিছু অঙ্ক করাবো, যে অঙ্কগুলো থেকে আমরা কিন্তু একদম শিওর শর্ট ধরে নিতে পারবো যে অবকল সমীকরণ ব্যাপারটা কি এবং অবকল সমীকরণ গঠন করে কিভাবে। আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, আমরা প্রথমেই চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি। অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির একদম ফার্স্ট যে অঙ্কটা আছে, y² = 4ax। আমাকে বলেছে প্রথমে পড়ো, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে স্বেচ্ছা ধ্রুবক এ এম ও সি, এ এম ও সি, এখানে এ ছোট হাতের এ ফর অ্যাপেল, ছোট হাতের এম ফর ম্যাডাম, অ্যান্ড ছোট হাতের সি ফর ক্যাট। তো এই এ এম আর সি এটাকে অপনয়ন করতে হবে। অপনয়ন করা মানে পাতি বাংলায় বলে বাদ দেওয়া, এরা ভদ্র ভাষায় বলে অপনয়ন। তুমি কি বলবে, এ এম আর সি কে বাদ দিতে হবে। তাহলে অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। তার মানে তোমার সমীকরণের মধ্যে যদি কোনো এ ঢুকে থাকে, কোনো এম ঢুকে থাকে, কোনো সি ঢুকে থাকে, তুমি সেটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, অর্থাৎ এমনভাবে ক্যালকুলেশন করবে যেন সেটা তোমার বেরিয়ে যায়, অর্থাৎ অবকল সমীকরণ যেটা গঠন করবে তার মধ্যে যেন না থাকে। তাহলে প্রথমটা কি আছে, y² = 4x, হেয়ার স্বেচ্ছা ধ্রুবক এ ইনক্লুডেড, স্বেচ্ছা ধ্রুবক এ ঢুকে আছে। তাহলে এইটাকে কি করতে হবে, ছুঁড়ে বাইরে ফেলে দিতে হবে। চলো, y² = 4x, তাহলে এটাকে কি করব আমরা, প্রথমে ডেরিভেটিভ করি। অবকল সমীকরণ বানাতে গেলে তো অবভিয়াসলি আমাকে ডেরিভেটিভ করতে হবে, তা না হলে dy/dx যুক্ত সমীকরণ আসবে কিভাবে? হ্যাঁ, চাঁদ থেকে হঠাৎ করে পেরে নিয়ে লিখে দেবো নাকি? চলো, ডিফারেন্সিয়েট both sides with respect to x, তাহলে কি হয়ে যাবে, 2y * dy/dx = 4a, কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, y² এর ডেরিভেটিভ, তাই তো আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে y² ডেরিভেটিভ 2y * dy/dx = কত পেয়ে গেলাম, 4a, আর x এর ডেরিভেটিভ 1, তাহলে 4a * 1 মানে 4a, তাহলে 2y dy/dx = কত পেয়ে যাচ্ছি, 4a। তাহলে এই 1 নম্বর যে সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও মালটাকে নিয়ে গিয়ে। তাহলে মালটাকে নিয়ে গেলে 1 নম্বরে বসিয়ে দিলে কি হবে, y² = 4 এর জায়গায় কত বসবে, 2y dy/dx
ইন্টু এক্স। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই একটা কেটে যাচ্ছে, আর কি কাটছে, আচ্ছা আর কিছু কাটছে না, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2x dy/dx। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই আর ইকুয়াল টু 2x dy/dx-টাকে আমরা বলে থাকি, dy/dx-কে কি বলবো, y1, আর d স্কোয়ার y/dx² কি বলবো, y2। বেসিক্যালি আমরা এটা বলি। তো dy/dx-কে আমরা কি লিখবো, y1। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, y - 2x y1 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন, বা এটাকে তুমি y1 না লিখেও তুমি যদি লেখো, মানে y1 না লিখে লিখলেও হবে, তাহলে এটাই হচ্ছে তোমার অবকল সমীকরণ। তাহলে অবকল সমীকরণটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এবার আমরা চলে যাব এর পরেরটাতে। এরপরে আমরা একটা অঙ্ক দেখে নিতে পারি, যে আর একটা অবকল সমীকরণ আমরা বের করা দেখে নিই। তাহলে এক একটা আমাদের কমপ্লিট, আমরা অবকল সমীকরণ বের করলাম, এবং তুমি একটা জিনিস দেখে নিতে পারো, কিন্তু এর মধ্যে স্বেচ্ছা ধ্রুবকটা নেই, অর্থাৎ তুমি যে অবকল সমীকরণটা পেলে সেই অবকল সমীকরণে এ নট এক্সিস্ট, এ নেই। ওকে, ডান 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 ডান। নেক্সট আমরা চলে যাব এর পরেরটাতে। এর পরেরটা আমাদের কি দিয়েছে, 3-এর অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি, x² + y² = c²। x² + y² = কি আছে, x² + y² = c²। তাহলে এটাকে অবকল সমীকরণ গঠন করতে হবে, মানে এখানে আমার স্বেচ্ছা ধ্রুবক k, এখানে আমার স্বেচ্ছা ধ্রুবক c, তাহলে c কে আমার কি করতে হবে, আউট। c কে কি করতে হবে, আউট। তাহলে আমি কি পেয়ে যাব, চলো এটাকে ডেরিভেটিভ করলে, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে কি হয়ে যাবে, x² এর ডেরিভেটিভ 2x প্লাস y² এর ডেরিভেটিভ 2y ইন্টু dy/dx ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। সিস কত, কনস্ট্যান্ট 0, আরে বাস একবার আউট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2y dy/dx ইকুয়াল টু -2x, 2 কাটলে y dy/dx ইকুয়াল টু -x। -x এপারে চলে আসলে তুমি লিখতে পারো y y1 প্লাস x ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন। এটাই হচ্ছে অবকল সমীকরণ। ক্লিয়ার? তাহলে এভাবে তোমরা এ, এম আর সি অপনয়ন করে যদি অবকল সমীকরণ বানাতে বলে একটা সমীকরণ দিয়ে, তাহলে আশা করি তোমরা কিন্তু অবকল সমীকরণ বানাতে পারবে। সো এইরকমভাবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু এই সেম লজিকে হবে বা সেম কনসেপ্টে হবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আশা করি তোমরা করতে পারছো। নেক্সট আমরা চলে যাব এরপরে পরবর্তী ধাপে। এর পরবর্তী ধাপ কি আছে, পরবর্তী কোশ্চেন আমি 7-এরটা টুকে ফেলবো। 7-এরটা কি বলেছে, v = a/r প্লাস b, বলছে এই সমাধানটি d²v/dr² প্লাস 2/r ইন্টু dv/dr ইকুয়াল টু 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। তাহলে দেখাও যে v = কি, a/r প্লাস b, এই সমাধানটি কাকে সিদ্ধ করে, এই অবকল সমীকরণকে সিদ্ধ করে। তাহলে v = a/r প্লাস b, এই সমীকরণটি কাকে সিদ্ধ করছে, এই অবকল সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে এই সমীকরণ থেকে আমি r এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। কার রেসপেক্টে, r এর রেসপেক্টে। তাহলে দেখি আমি এই সমীকরণটা পাই কিনা। তাহলে এই সমীকরণটা যদি পেয়ে যাই তাহলেই আমি বলতে পারবো যে এই সমীকরণটা সিদ্ধ করছে। মানে ব্যাপারটা কি হয়ে গেল, v = ar প্লাস b, আমাকে দেখতে বলেছে যে এই যে সমীকরণটি, এই সমীকরণকে সিদ্ধ করে কিনা। তাহলে তুমি কি জাস্টিফাইড করছো, তুমি জাস্টিফাইড করছো যে এইটা থেকে এই সমীকরণকে ডেরিভেটিভ করে এই সমীকরণটা আসে কিনা। যদি এসে যায় তাহলে সিদ্ধ করে, যদি না আসে তাহলে কিন্তু সিদ্ধ করে না। ধরো কয়েকজন মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি ট্রাই করছো, দেখতে চাইছো যে ওই মেয়েটি তোমার দিকে দেখে কিনা। তুমি একটা চোখ মেরে দিলে, যদি মেয়েটি তোমার দিকে তাকায় তাহলে তুমি কিন্তু বুঝে গেলে যে তাহলে ও ঠিক তোমাকে সিদ্ধ করছে, বা ও ঠিক তোমার দিকে দেখছে বা তোমাকে ফলো আপ করছে। ওকে, একই রকম লজিক। তাহলে এখান থেকে v = a/r প্লাস b, তাহলে এখান থেকে আমি যদি ডেরিভেটিভ করি কার রেসপেক্টে করছি, r এর রেসপেক্টে, তাহলে dv/dr ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, a ইন্টু 1/r, তো 1/r মানে r⁻⁻1, তাহলে r⁻⁻1 এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাচ্ছে, -1 ইন্টু r⁻², প্লাস b কনস্ট্যান্ট, ভইভুট্টা ছইছুট্টা করে হয়ে যাবে 0, তাহলে b আউট। তাহলে dv/dr ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি,
a ইন্টু r টু দি পাওয়ার -2 মাইনাস a ইন্টু r টু দি পাওয়ার -2। এইবার r টু দি পাওয়ার -2 কে আমি এপারে নিয়ে চলে আসি, তাহলে r টু দি পাওয়ার -2 যদি এপারে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে r স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিআর ইকুয়াল টু মাইনাস এ। এবার এটাকে যদি আবার আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু আর লিখে, তাহলে প্রথমে আর স্কোয়ার কনস্ট্যান্ট ইউভি সূত্রে পড়ছে, তাহলে আর স্কোয়ার কনস্ট্যান্ট ডিভি বাই ডিআর এর ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস তারপরে কত পাচ্ছি, তারপরে আমি ডিভি বাই ডিআর কনস্ট্যান্ট রাখছি, আর এর ডেরিভেটিভ কত হবে 2r ইকুয়াল টু এপারে কত হয়ে যাচ্ছে, এপারে হয়ে যাচ্ছে 0। তাহলে এবার আমি যদি আর স্কোয়ার দিয়ে পুরোটাকে ভাগ করে দিই তাহলে এখানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 1, তাহলে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস এখানে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 2r বাই আর স্কোয়ার, তাহলে আর আর একটা কেটে যাচ্ছে, তাহলে 2 বাই আর ইন্টু ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0। মানে তুমি যার দিকে চোখ মারলে সেও কিন্তু তোমাকে চোখ মেরে দিয়েছে, অর্থাৎ এই সমীকরণ থেকে তুমি এই সমীকরণটা বানাতে পেরেছো। তাহলে তুমি বলতে পারো যে এই সমীকরণটা এই সমীকরণকে সিদ্ধ করে বা যা খুশি করে। চলো নেক্সট। এরপর তাহলে বোঝা গেল কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটা সমীকরণকে ডেরিভেটিভ করে আর একটা সমীকরণ নিয়ে চলে আসি, তাহলেই আমি বলতে পারছি যে এই দুটো সমীকরণ পরস্পরকে সিদ্ধ করে কি ভক্তা করে তাদের ব্যাপার, কিন্তু আমি আমার প্রমাণটা করে দিচ্ছি। নেক্সট 8এরটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স, এটার নাম কি মিউ এক্স ইকুয়াল টু 0 বলেছে। এই সমীকরণের একটি সমাধান হয় এক্স ইকুয়াল টু এ কস রুট ওভার অফ রুট ওভার অফ মিউটি, এ কস রুট ওভার অফ মিউটি। ওকে, তাহলে আমার এই সমীকরণের একটা সমাধান এটা চেয়েছে, তাহলে এইটাকে আমি নিয়ে চলে আসবো আগে, এইটাকে আগে নিয়ে চলে এসে আমি দেখবো এটাকে ডেরিভেটিভ করে এটা পাই কিনা। যদি পাই হয়ে গেল, গল্প শেষ। আর যদি না পাই তাহলে তো কি আর করা যাবে, ব্যাড লাক। এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি, তবে আমার 99% চান্স বলছে পাবো, কেননা আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ বেশিরভাগ সত্যই হয়। তাহলে এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ ইন্টু কস রুট মিউ টি। এখানে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, টি এর রেসপেক্টে। এখানে তুমি লিখতে পারো ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে। তাহলে আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হচ্ছে ডিএক্স বাই ডিটি, এ কনস্ট্যান্ট কস অফ রুট মিউটি, তাহলে কস অফ রুট মিউটি, এই রুট মিউটিটাকে মনে মনে এক্স ধরো, রুট মিউটিটাকে মনে মনে এক্স ধরো, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কি রে ভাই মাইনাস সাইন এক্স না, তাহলে মাইনাস আগে চলে আসলো সাইন অফ রুট মিউটি। এবার যাকে মনে মনে এক্স ধরেছি, ডেরিভেটিভ তো আমরা ডাইনোসর যুগ থেকে শিখে আসছি, তাহলে যাকে মনে মনে এক্স ধরেছি তার ডেরিভেটিভ করতে হবে না বাবা, হবে? বলো বাবু, হবে তো? তাহলে এবার ডি ডিটি অফ কি হয়ে যাচ্ছে রুট মিউ টি। এবার একটা সুখবর তোমাদের দিই, এখানে রুট মিউটা আর কিছুই নয়, কনস্ট্যান্ট। রুট মিউটা কি, কনস্ট্যান্ট। তাহলে রুট মিউ কনস্ট্যান্ট হলে রুট মিউ কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন ডিটি বাই ডিটি মানে 1, তাহলে রুট মিউ ইন্টু 1, তার মানে কত রুট মিউ। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি ইন্টু রুট মিউ, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এ রুট মিউ সাইন অফ রুট মিউ টি। এটা কি ডিএক্স বাই ডিটি। কত কষ্ট, আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার ডিফারেন্সিয়েট ডট 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 উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েট ডট 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 উইথ রেসপেক্ট টু টি। তাহলে কি হয়ে যাচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি হবে মাইনাস এ রুট মিউ সাইন রুট মিউ টি। তাহলে এইবার কি হবে সাইন এক্স এর ডেরিভেটিভ কি ভাই কস এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ যদি কস এক্স হয় তাহলে কস অফ রুট মিউ টি ইনটু এবার রুট মিউ টির ডেরিভেটিভ, আবার রুট মিউ টির ডেরিভেটিভ করতে হবে তো, তাহলে রুট মিউ টির ডেরিভেটিভ আমরা অলরেডি আই নো রুট মিউ, তাহলে রুট মিউ ইনটু রুট মিউ গুণ করলে কত হয়ে যাচ্ছে শুধু মিউ কস অফ রুট মিউটি। এবার আমাকে বলো তো বাবু এক্স ইকুয়াল টু এ কস রুট মিউটি না, তাহলে এই যে এ কস রুট মিউটি এর জায়গায় কি লিখতে পারি এক্স না, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস রুট মিউ ইন্টু এ কস রুট মিউটি, তার মানে এক্স। ওকে হয়ে গেল ফাইন। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস টাইপার আনলে প্লাস রুট মিউ এক্স ইকুয়াল টু 0। যা চাইছিল তাই পাইলাম, যা চাইছিল তা পাইয়া গেলাম। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস রুট মিউ এক্স, এই প্লাস মিউ এক্স ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। চলো নেক্সট। তাহলে আমরা এইভাবে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো
করতে পারছি। তাহলে অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো সমস্তগুলো তোমরা করে ফেলবে। এগুলো কিছু না 2 নম্বরের হিসাবে যদি আসে মানে আসবে এমনটা বলা যাচ্ছে না, খুব একটা নেই, তবে যদি আসে তোমরা 2 নম্বরের অঙ্কগুলো সব করে রেখো। নেক্সট আমি চলে আসি সংক্ষিপ্ত উত্তরধর্মীর। সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 12 পর্যন্ত সব অঙ্ক প্রায় সেম। আমি এখান থেকে একটা অঙ্ক করিয়ে আগুন লাগিয়ে দেবো, বাকিগুলো তোমরা সেই আগুনের তাপে উত্তপ্ত হতে হতে করে ফেলবে। আর আমি এই যে লেখা অঙ্কগুলো আছে, এই লেখা অঙ্কগুলোর মধ্যে কয়েকটা অঙ্ক আমি বোঝাবো যে কিভাবে ব্যাপারটা হচ্ছে এবং এখানে কোন কনসেপ্টটা লাগছে সেটাও আমি আলোচনা করব। তাহলে আমি প্রথমে এই ধরনের একটা অঙ্ক করে ফেলি, সংক্ষিপ্তর একেরটাই করি। চলো, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। পড়ে ফেলেছো? তাহলে চলে এসো এবার টুকে ফেলো। পড়ার পর টোকা, টোকার পর করা, ধাপে ধাপে এগোবই। a e to the power x plus b e to the power minus x, y equal to কত? a e to the power x plus b e to the power minus x। এ ভাই কাকে অপনয়ন করতে হবে? আমি বলবো না অপনয়ন, আমি কি বলবো? ছুঁড়ে ফেলে দিতে হবে। কাকে ছুঁড়ে ফেলে দিতে হবে? a কে ছুঁড়ে ফেলে দিতে হবে, অর্থাৎ অ্যাপেলকে। আর কাকে? b ফর বলকে। ওকে, তাহলে a আর b কে আমার ছুঁড়ে ফেলে দিতে হবে। চলে এসো, তাহলে y equal to কি পেয়ে যাচ্ছি? a e to the power x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আমরা খুব সুন্দরভাবে 1/e⁴x লিখতে পারি না? এবার তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? y ইকুয়াল টু, এ ভাই পুরোটা লসাগু মানলে e⁴x লসাগু হলে a e⁴2x প্লাস b, বাবু গো সোনা গো, এটা হয় না? e⁴x লসাগু হলে এখানে কত হবে? e⁴x ইন্টু e⁴x, তাহলে e⁴2x প্লাস b, তাহলে e⁴x এপারে চলে আসলে y e⁴x ইকুয়াল টু কত? a e⁴2x প্লাস b। এবার চলো দেখি সোনা, এইটাকে আমরা করব ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, y তাকে কনস্ট্যান্ট রাখছি, e⁴x এর ডেরিভেটিভ e⁴x প্লাস e⁴x টাকে কনস্ট্যান্ট রাখছি dy/dx ইকুয়াল টু এপারে কি পাচ্ছি? a কনস্ট্যান্ট e⁴2x এর ডেরিভেটিভ e⁴2x ইনটু 2, আর এখানে প্লাস b এর ডেরিভেটিভ 0 গোল্লা। এইবার কি হচ্ছে দেখো, y e⁴x প্লাস e⁴x dy/dx ইকুয়াল টু 2a e⁴2x। e⁴2x টাকে इधर ले आओ, इधर, তাহলে इधर ले आने के बाद क्या हो जाएगा? y e⁴x प्लस e⁴x dy/dx টোটালটা বাই e⁴2x ইকুয়াল টু 2a। কেন? কারণ এই এটাকে ছুঁড়ে ফেলে দিতে হলে এটাকে আগে নিঃসঙ্গ করতে হবে, এর একলা জীবন দিতে হবে। তাহলে এর একলা জীবন দেওয়ার পর এটারে আমি সুইরা ফেইলা দেব। ঠিক আছে, চলো তাহলে এইবার e⁴2x দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছি? y e⁴x বাই e⁴2x, তাহলে y ইন্টু e⁻x প্লাস e⁴x বাই e⁴2x, তাহলে e⁻x ইন্টু dy/dx ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 2a। ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? ইকুয়াল টু 2a। তাহলে এবার চলে এসো, এইটাকে যদি আমি ডেরিভেটিভ মাইরা দিই, আচ্ছা এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা প্রথমে y e⁻x টাকে মারছি, তাহলে y কনস্ট্যান্ট e⁻x এর ডেরিভেটিভ e⁻x ইনটু -1 প্লাস e⁻x কনস্ট্যান্ট y এর ডেরিভেটিভ dy/dx প্লাস e⁻x কনস্ট্যান্ট dy/dx এর ডেরিভেটিভ d²y/dx² প্লাস dy/dx কনস্ট্যান্ট e⁻x এর ডেরিভেটিভ e⁻x ইনটু -1। চলো হই হব্বা গোলগাব্বা, 2a বিদায়, জানাই বিদায়। 2a কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই যেটা আসবে সেটাই। চলো সাজিয়ে গুছিয়ে লেখাটা তোমার দায়িত্ব। ওকে, পাত্রীপক্ষ হাজির, এবার তুমি সাজাইয়া লও। আমি পাত্রীপক্ষ তোমার বাড়িতে তুইলা দিলাম, এবার সাজিয়ে নেওয়াটা তোমার দায়িত্ব। নেক্সট, এবার আমরা বলেছিলাম যে আমরা দু একটা লেখা অঙ্ক নিয়ে আলোচনা করব, যাতে লেখা অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, এখান থেকে আমার লেখা অঙ্ক মেইনলি শুরু হচ্ছে মানে ওই টাইপের অঙ্ক যেগুলো আমি আলোচনা করব বা যেগুলো পরীক্ষাতে আসার মতো সেগুলো শুরু হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে 1 থেকে 12, তারপর ওই 14, 15, 16 ওটা আবার সেই কন্ডিশন অ্যান্ড অ্যাপ্লাই, মানে এটা সিদ্ধ করলে ওটা সিদ্ধ করে, মানে এটা আর এটা সিদ্ধ হয়।
এই ব্যাপারটা আর কি, মানে ডেরিভেটিভ করে দেখাতে হবে সিদ্ধ হয়, ওই যেটা করলাম আমরা অতি সংক্ষিপ্ত আট ফাট করলাম ওরকম ধরনের। তাহলে করবে তোমরা বাড়িতে, না পারলে কমেন্টে। আর আমি একটা কাজ করব, তোমাদের টোটাল চ্যাপ্টারটা যদি সম্ভব হয় গুগল ড্রাইভে আমি টোটাল চ্যাপ্টারটার অঙ্কগুলো আপলোড করে দেবো। মোটামুটি আমি অঙ্কগুলো কিভাবে করতে হয় এক একটা ধাঁচ ধরে শিখিয়ে দিচ্ছি। এরপর যদি আমি গুগল ড্রাইভে, তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে, তারপর আমি গুগল ড্রাইভে এটাকে আপলোড করব দু একদিন পরে। তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে, আর অবশ্যই চেষ্টা করে কমেন্টে জানাতে হবে। যদি বলো না পারছি না স্যার, তবে কিন্তু গুগল ড্রাইভে আপলোড করব, না হলে চলো। তোমরা নিজেরা চেষ্টা না করলে তো আমি খাটতে পারি না। চলো 17টা দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে, আচ্ছা যে ধাঁচেরগুলো আমি বলছিলাম, যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হয় 2xy dy/dx = y² - x²। পড়লাম, কিচ্ছু বুঝলাম না। কেন বুঝলাম না? কেন? বৃত্তটা কি, ওয়াই অক্ষকে স্পর্শ করে কিভাবে, কোন দিক থেকে স্পর্শ করে, সামনের দিক থেকে না পিছন দিক থেকে, এইসব আইডিয়া যদি না থাকে তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে বৃত্ত কোথায় ছিল? ক্লাস 11। বৃত্ত ক্লাস 11-এ তোমার আইডিয়া নেই, তুমি ক্লাস 12-এ উঠে গেছো, তাহলে বুঝবে কিভাবে? ডেসক্রিপশানে আমার লিঙ্ক, বৃত্তের চ্যাপ্টার ক্লাস 11 কনসেপ্ট, সুতরাং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে বৃত্তের ক্লাস 11-এর কনসেপ্টটা। সুতরাং তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে মেইনলি এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রির টোটাল পার্টটা, অর্থাৎ সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই কনসেপ্টটা তোমাদের মোটামুটি থাকতে হবে। এই কনসেপ্টটা থাকলেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, মানে এই কনসেপ্টটা জরুরি। তবে আমি একদম সংক্ষেপে কিছু হিন্টস আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেটুকু মনে রাখলে অন্তত তোমরা আশা করি পারবে। তাহলে আমি অঙ্কটা প্রথমে টুকছি। যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ। এখানে ছবি কথা বলবে, ছবি কি বলবে? কথা বলবে। আমি তো ছবিকে কথা বলানোর এক্সপার্ট, অনেকবার বলিয়েছি, সুতরাং তোমরাও ছবিকে কথা বলানো শিখে নাও। যত তাড়াতাড়ি ছবিকে কথা বলানো শিখবে ততই তোমাদের জন্য মঙ্গল। আচ্ছা, যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, কোথায় স্পর্শ করে? মূল বিন্দুতে। একটা নির্দিষ্ট জায়গা ইন্ডিকেট করে দিয়েছে, উল্টোপাল্টা জায়গায় স্পর্শ করলে পেটাবে কিন্তু। যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে, একদম মূল বিন্দুতে, সেন্টার পয়েন্টে স্পর্শ করে, তাহলে বৃত্তটাকে আঁকো। বৃত্তটা কোথায় স্পর্শ করছে? মূল বিন্দুতে। কাকে স্পর্শ করছে? ওয়াই অক্ষকে। কাকে স্পর্শ করছে এবং কোথায় স্পর্শ করছে? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে বৃত্তের একটা কেন্দ্র হবে। তাহলে এই এখান থেকে এই পর্যন্তটা কি? ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের কেন্দ্র কার উপর অবস্থিত হবে? ওয়াই অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে, মনে রাখবে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হবে। কার উপর অবস্থিত হবে? এক্স অক্ষের উপর। তাহলে ওয়াই অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে, কেন্দ্র কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি, এখান থেকে এই দূরত্বটা আলফা, আর ওয়াই এর স্থানাঙ্ক 0। ওয়াই এক্স অক্ষের উপরে যে কোনো স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই এর কোঅর্ডিনেট কত হয়? 0। তাহলে আমি ধরে নিচ্ছি আলফা, 0, নতুবা আমি এটাও ধরে নিতে পারি a, 0। তাহলে এখান থেকে এই দূরত্বটা a, তাহলে এটা কত? a। এই যে a, এটাই কিন্তু আবার ব্যাসার্ধ, এটাই কিন্তু আবার ব্যাসার্ধ। একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলে আমরা বৃত্তের সমীকরণ বের করা শিখেছি, x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, যেখানে কেন্দ্রটা হচ্ছে আলফা, বিটা এবং ব্যাসার্ধটা হচ্ছে a একক। এটা আমরা শিখেছি ক্লাস 11-এ। সুতরাং এখানে আমার কেন্দ্র কত? a, 0। তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে a, 0। তাহলে x - a তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি? এটাকে ভেঙে দিলে x² - 2ax প্লাস a স্কয়ার প্লাস y - 0 তার মানে y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। a স্কয়ার স্কয়ার কাটতেস, তাহলে x² - 2ax প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0 হইতেস। তাহলে এখান থেকে 2x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কত হচ্ছে? 2x - 2a ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস y স্কয়ারের ডেরিভেটিভ কত হয়ে যাবে? x এর রেসপেক্টে তো, তাহলে 2y ইন্টু dy/dx ইকুয়াল টু কত? 0। তাহলে -2 এটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছ? 2x প্লাস 2y dy/dx ইকুয়াল টু -2 এপারে চলে গেলে প্লাস ইকুয়াল টু -2 এপারে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস 2a। ওকে, এরপর আমরা কি করব? কিছু তো একটা আমাদের করনা পড়েগা। ঠিক আছে, তাহলে আমরা 2 এর মান বের করে নিলাম। কিসের মান বের করে নিলাম? 2 এর। এবার কোথায় বসিয়ে দেবো? এই জায়গাটাকে ধরো, এটা 1 নম্বর দাও, তাহলে 1 নম্বরে বসিয়ে দাও।
তাহলে 1 নম্বরে বসিয়ে দিলে এক্স স্কোয়ার যেমন আছে থাকবে মাইনাস এই যে 2ax, এখানে কি বসাবো 2x প্লাস 2y dy বাই dx ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 2x আর x, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2y আর x 2xy dy বাই dx আর তারপরে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy dy বাই dx প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটাকে মাইনাস এক্স স্কোয়ারটাকে ওপারে নিয়ে চলে যাও, বা এপারেই দেখো মাইনাস 2xy dy বাই dxটাকে ওপারে নিয়ে যাও, তাহলে কি পেয়ে যাচ্ছি প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে রাখছি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2xy dy dx ওপারে চলে গেলে 2xy dy বাই dx। দিস ইজ দ্য প্রুফ। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে মূলবিন্দুতে স্পর্শ করলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2xy dy বাই dx। দেখো সেটাই দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণিত, আমরা যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ করতে পারলাম। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে প্রথমে ছবিটা আঁকতে হবে, ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ছবি না আঁকতে পারলে তুমি কিন্তু ফিগার ড্র করতে পারবে না, আর ফিগার ড্র করতে না পারলে তুমি কিন্তু এই যে ইকুয়েশন ড্র করতে পারবে না, ইকুয়েশন ড্র করতে না পারলে হযবরল তুমি অঙ্কটা করতে পারবে না। সুতরাং কি হবে, আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনের অন্তরে, আছে ফেল আছে পাস বিরক্তির 12 মাস, ওরা বড় হয়ে চড়বে গাড়ি আর তুমি কাটবে ঘাস। সুতরাং ঘাস যদি না কাটতে চাও তাহলে কিন্তু ছবি আঁকা শিখে নাও, বা ছবি কেন কিভাবে আঁকতে হয় সেটা শিখে নাও। নেক্সট, এরপর আমরা চলে আসছি 17-এর পর। আমরা এই ধরনের তাহলে 1-2টো অঙ্ক আমরা একটু বলি। দেখো, আচ্ছা কয়েকটা জিনিস আমি একটু তোমাদের বলে দিই। প্রথমে অধিবৃত্ততে আসি। অধিবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা ইকুয়েশন আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। এইটা শীর্ষবিন্দু অবশ্যই মূলবিন্দু, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ইকুয়েশন। যদি এইভাবে নেগেটিভ দিকে থাকে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। যদি এমনটা থাকে ওয়াই অক্ষ বরাবর তখন এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আর যদি নেগেটিভ দিকে থাকে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। এটা তোমরা মনে রাখবে, এই চারটে অধিবৃত্তের সমীকরণ তোমরা মনে রাখবে যে কোনটা কোন দিকে হয়। আর একটা জিনিস তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উপবৃত্ত বা ইলিপস। ইলিপস কেমন দেখতে হয়, ডিম টাইপের। এক্স অক্ষ বরাবর ইলিপস তখনই হবে যখন এই ইলিপসের সমীকরণটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যদি তোমাকে বলে দেয় যে এই একটা উপবৃত্তের নাভি এক্স অক্ষের উপর অবস্থিত তখন এর সমীকরণটা এটা, আর যদি বলে দেয় যে একটা উপবৃত্তের নাভি ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন তার সমীকরণ কি হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। যদি নাভি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, আর যদি নাভি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এটা, এইটা হলে এইটা, এইটা হলে এইটা। ওকে, মনে থাকবে। নেক্সট, আচ্ছা তাহলে এই ধরনের একটা অঙ্ক আমরা করব, তাই তো? তাহলে এই অধিবৃত্ত আর উপবৃত্তের এইটুকু কনসেপ্ট তোমরা একটু তোমাদের আয়ত্তে রেখো। একটা অঙ্ক দিয়েছে দেখো 24, বলেছে যেসব উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, তাহলে উপবৃত্ত মানে ইলিপস, তাহলে তার কেন্দ্রটা কোথায়, তার কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। একটা ইলিপস তার কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। ওকে, ঠিক আছে, কেন্দ্র মূল বিন্দুতে থাক। কেন্দ্র মূল বিন্দুতে এবং নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর, তাহলে নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর মানে ইলিপসটা এমন, নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর মানে এখানে ধরো একটা নাভি আছে, এখানে একটা নাভি আছে। তাহলে এই ইলিপসের সমীকরণ কি বললাম, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাকে বলেছে যে নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে
উপবৃত্তটির সমীকরণ, প্রথমে লিখি উপবৃত্তটির সমীকরণ, আগে তো উপবৃত্তটির সমীকরণ তারপর তার অবকল সমীকরণ, আগে বাপ তবে ছেলে। উপবৃত্তটির সমীকরণ কত, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, লসাগু করলে এ স্কোয়ার বি স্কোয়ার, লসাগু হচ্ছে বি স্কোয়ার মিলে গেলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মিলে গেলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ওপারে চলে গেলে কি হয়ে যাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এটাকে এবার ডেরিভেটিভ করি, অর্থাৎ বাপকে এবার ছেলেতে ট্রান্সফার করছি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস বি স্কোয়ার কনস্ট্যান্ট ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 0, এ স্কোয়ার বি স্কোয়ারের ডেরিভেটিভ আমরা কত পাচ্ছি 0। তাহলে এবার আমরা চলে আসছি যে এইটা আমরা পেলাম, অর্থাৎ আমরা এবার তাও তো এর মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার ঢুকে আছে, অর্থাৎ আমাদের কনস্ট্যান্টগুলোকে কি করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে সেটা কিভাবে বাদ দিতে পারি, দেখো আমি যদি এটাকে এপারে রেখে দিই, অর্থাৎ বি স্কোয়ার ইন্টু 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমি এই যে এ স্কোয়ার 2x এটাকে যদি ওপারে নিয়ে চলে যাই, তাহলে এ স্কোয়ার ইন্টু 2x, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে আমি y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এই এক্সটা এপারে নিয়ে চলে আসলে বাই এক্স, তাহলে এইটা ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার মারো, কি মারবে, ডেরিভেটিভ আবার, কেননা এই কনস্ট্যান্টটা আমি একবারে নিয়ে ফেলেছি, এবার ডেরিভেটিভ করলেই কনস্ট্যান্টটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবো। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এক্স স্কোয়ার নিচে এই তো ইউ বাই ভি এর সূত্র, ইউ বাই ভি, তাহলে নিচে এক্স স্কোয়ার উপরে এক্স কনস্ট্যান্ট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ, তাহলে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে, ওয়াই কনস্ট্যান্ট ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তারপর প্লাস ডিওয়াই বাই ডিএক্স কনস্ট্যান্ট ওয়াই এর ডেরিভেটিভ আরো একটা ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ইউ বাই ভি এর সূত্র, তাহলে মাইনাস এবার কে কনস্ট্যান্ট, ওয়াই ডিওয়াই বাই ডিএক্স কনস্ট্যান্ট, কার ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু কত, এইটা কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0, তাহলে এক্স স্কোয়ারটা উপরে চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এক্স ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 0। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এই উপবৃত্তটির অবকল সমীকরণ। ওকে, নেক্সট। আচ্ছা, এভাবে তাহলে কিন্তু তোমরা আশা করছি তোমরা এভাবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারবে। তবে আমি যেটা বললাম যে অধিবৃত্ত, উপবৃত্ত এবং বৃত্ত এই তিনটে আইডিয়া কিন্তু তোমাদের এখানে দরকার। এই তিনটে আইডিয়া তোমাদের না থাকলে তোমরা কিন্তু এই ফাইটটা করতে পারবে না। সুতরাং এই তিনটে আইডিয়া একটু নিয়ে নাও। আমরা ফিরে আসব পরের ক্লাসে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ নিয়ে। আরও ইন্টারেস্টিং হতে চলেছে। অবকল সমীকরণ যত এগোবে তত ইন্টারেস্টিং ওয়েতে এগোনোর চেষ্টা করব তোমাদেরকে ইন্টারেস্টিং ওয়েতে বোঝানোর, তোমাদের ভালো লাগার, এবং তোমাদের ভালো লাগলে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলবে। তোমরাও চেষ্টা করো অঙ্কগুলোকে করে ফেলার। সুতরাং অবকল সমীকরণ থেকে যে নাম্বারটা থাকে সেটা যেন তোমাদের কোথায়, আবার পকেটে। আর আমিনুর স্যার রুকেগা নেই।